সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আবারও এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 1 যে তোমাদের ইংরেজি পরীক্ষা হবে সেই বিষয়ের বিশেষ অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আজকের এই ভিডিওতে আমরা সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি সেমিস্টার 1 ইংরেজি পরীক্ষার। এর আগে বাংলা পরীক্ষার সাজেশন থেকে আমাদের প্রায় 99% কমন এসেছিলো, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, সেই কমেন্টেরও রিপ্লাই আমরা দেব। পাশাপাশি আজকের এই ভিডিও যদি তোমরা দেখো সাজেশনগুলো, তোমরা দেখো বাংলার ইংরেজি পাশাপাশি বাংলাতে কিন্তু করে দেওয়া রয়েছে, তোমরা সহজেই বুঝতে পারবে এবং খুব ভালো করে তোমাদের মুখস্থ হয়ে যাবে, এখানেই প্র্যাকটিস হয়ে যাবে। বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমি তোমাদের সাথে রয়েছি সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। তো তোমরা আমাকে ফ্রেন্ড বানাতে পারো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে, আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। সাজেশন শুরু করার আগে তোমরা তোমাদের পরীক্ষা কীরকম হয়েছে তো কমেন্ট করে জানিয়েছিলে, তোমাদের কমেন্টে কিছু রিপ্লাই দিই। তাড়াতাড়ি আমরা সাজেশনে ফিরে আসছি, কোথাও যেও না। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের পরীক্ষায় 100% কমনের গ্যারেন্টি থাকছে আমাদের সাজেশন থেকে। আমাদের ভিডিওগুলো ফলো করো, তোমরা হয়ে উঠবে ক্লাসের টপার। পরীক্ষায় সব কিন্তু পারবে। এবং আমরা আগেও ইংরেজির একটা মডেল প্রশ্নপত্র আপলোড করেছি বোর্ডের তৈরি, তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো কীরকম টাইপের প্রশ্ন আসবে। আজকে আমরা প্রশ্ন আলোচনা করতে চলেছি উত্তর সহ, তাই তোমাদের সময় নষ্ট হবে না। একবার দেখে নাও। তো ভূগোল সাজেশন অন্তরা সাদরা, ভেরি গুড, কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, কৌশিক কুমার মাঝি, তুমি বলেছো এনজয় এক্সাম ওকে, আচ্ছা ঠিক আছে। বাংলা, আচ্ছা কি বলেছো? সাগর, স্যার আমি 40-এর মধ্যে 39 পাবো। ভেরি গুড। ইংরেজি থেকে 40-এর মধ্যে 39 পাবো বলতে ইংরেজি একটা মডেল প্রশ্ন মতো আপলোড করেছিলাম, তো ওখানে বলেছো, ঠিক আছে, খুবই ভালো। স্যার এরপর সংস্কৃত সাজেশনটার দিন। আচ্ছা, ইতিহাস সাজেশন দিয়েছিলাম, সংস্কৃত সাজেশন দিন বলছি। ওকে, এসকে আনিয়াল, অবশ্যই আমরা চেষ্টা করবো সংস্কৃত দেওয়ার। আচ্ছা থ্যাংক ইউ স্যার, আপনার জন্য আমি 100 পাচ্ছি। আচ্ছা, এটা বাংলা আমরা চতুর্থ শ্রেণী একটা আপলোড করেছিলাম, তো এটা তোমাদের নয়, খুবই ভালো। আচ্ছা নেক্সট দেখো, সংস্কৃত দাদা তুমি যেভাবে বলো আমার বোঝা যায়, খুব ভালো। অবশ্যই ইংরেজি আমরা একটা আপলোড করেছিলাম মডেল প্রশ্নপত্র, মেহতাজ সার্ভিস সেন্টার থেকে, এই চ্যানেল থেকে বলা হচ্ছে। ভেরি গুড, তোমরা অবশ্যই এগিয়ে যাও, তোমাদের সাথে রয়েছি। আচ্ছা মেহতাজ সার্ভিস, ভালো দাদা, অবশ্যই। তুমি বলছো ইংরেজি থেকে বলছে 40-এর মধ্যে 35টা পাচ্ছ, অবশ্যই ভালো, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, অবশ্যই। নেক্সট, আচ্ছা দিব্যা শর্মা, অবশ্যই তোমার কমেন্ট আমরা পড়েছি। 20 কমন পাবো তো? আচ্ছা স্যার এই কোশ্চেন পড়লে 20 কমন পাবো তো? অবশ্যই। ইংরেজি নমুনা প্রশ্নপত্র আপলোড করা হয়েছে, ওটা কিন্তু কোশ্চেন না, ওটা বোর্ডের তৈরি কোশ্চেন। তোমরা কমেন্ট করেছিলে একই চ্যানেলে, মানে একাধিক চ্যানেলে একই কোশ্চেন দিয়েছে কেন? আচ্ছা, ওটা বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র, তোমাদেরকে দেখানোর জন্য ওখান থেকেও কমন আসবে না এমনটা নয়। আজকের যে ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, এখান থেকে 20 কেন ফুল একদম 40ই কমন পাবে। কিন্তু আমরা আজকের ভিডিওটা সাজেশনটা 3টে ভাগে ভাগ করছি, প্রোজ, পোয়েট্রি এবং র্যাপিড রাইটার। তো আজকে আমরা প্রোজ অর্থাৎ গদ্যগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা ওকে স্যার, হিস্ট্রির কোশ্চেনগুলো ডিসকাশন করলে খুব ভালো হয়। ইতিহাসের কোশ্চেন মডেল প্রশ্নপত্র আপলোড করেছি, পরবর্তীকালে আমরা কোশ্চেন আরও আপলোড করে দেবো। তো তোমাদের বাংলা পরীক্ষা হলো বাংলা পরীক্ষা কেমন হলো সেটা অবশ্যই জানাবে। আচ্ছা লক্ষ্মী সাউথ, দাদা তুমি যেভাবে বুঝিয়ে দাও আমার খুব ভালো লাগে, অবশ্যই, ভেরি গুড, চেষ্টা করব। আচ্ছা স্যার আমি 35 পেয়েছি, অর্থাৎ 35 পেয়েছি ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা হ্যাঁ স্যার দেবে আলাদা করে। আচ্ছা অবশ্যই। স্যার জিওগ্রাফি সাজেশনটা দেবেন, অবশ্যই সাজেশন দেওয়া হবে। আচ্ছা অনেক সুন্দর, সাজেদা শবনম, ভেরি গুড। তোমরাও কমেন্ট করতে পারো, তোমাদের কমেন্টও পরের ভিডিওতে আমরা রিপ্লাই দেবো। আচ্ছা প্লিজ কমার্স সাবজেক্টের সাজেশনটা দিন স্যার। কমার্স সাবজেক্টে সরি ভাই, কমার্স সাবজেক্ট তো আমাদের কোনো টিচার নেই, বা আমিও তো কমার্স সাবজেক্ট পড়াই না, কমার্সে কোনো স্টুডেন্টও নেই। আচ্ছা খুব ভালো দাদা, তবু চেষ্টা করবো আমরা অন্যান্য স্যারের সাথে যোগাযোগ করে। আচ্ছা আপনার এই কোশ্চেনগুলো আমাদের স্কুলে দিয়েছে, থ্যাঙ্কস। আচ্ছা ইংরেজির যে মডেল প্রশ্নপত্র বললাম না সব একই দেবে, তো এই কোশ্চেনগুলো থ্যাঙ্কস দিয়েছে অবশ্যই। বিউটি কর্মকার, অবশ্যই থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট, থ্যাংক ইউ স্যার, অবশ্যই থ্যাংক ইউ। আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেনগুলো পড়তে গেলে, কমেন্টগুলো পড়তে গেলে অনেকটাই সময় নষ্ট হবে, চলো। আচ্ছা তোমরা বলছো দাদা আপনার ইংলিশ পড়ানো খুব ভালো লাগলো, অবশ্যই। শ্যামল সিংহ, অবশ্যই, ভেরি গুড। আচ্ছা খুব ভালো লাগলো দাদা। সত্তর মোল্লা, আচ্ছা অবশ্যই থ্যাংক ইউ।
এগিয়ে যাও আরও ভালো করে। অবশ্যই চলো প্রথমে সাজেশনগুলো দেখে নিই, তারপর আমরা দেখছি। ইংরেজি এই সাবজেক্ট থেকে শুধু পাস করলে হবে না, খুব ভালো নাম্বার কিন্তু পেতে হবে, মোটামুটি 35 থেকে 38 40-এর মধ্যে পেতে হবে। আচ্ছা, তো দেখো এখানে প্রথমে আমরা আজকে যে সাজেশন আলোচনা করছি, অ্যান অস্ট্রোলজার্স ডে, দ্য সামিয়ান মাদার ওরশিপ অ্যান্ড অমরনাথ, এই 3টে বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বেশ কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে অনলাইনের কোয়েশ্চেন বলেছি, অত্যন্ত ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো অ্যান অস্ট্রোলজার ডে এগুলো কে লিখেছে, রাইটারগুলোর নাম কিন্তু মনে রাখবে। অ্যান অস্ট্রোলজার ডে আর.কে নারায়ণ লিখেছে, আর.কে নারায়ণ। আচ্ছা, দ্য সামিয়ান মাদার ওরশিপ এটা লিখেছে কিন্তু সিস্টার নিবেদিতা, এটা ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম এখান থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে। অমরনাথ এটা হচ্ছে ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখানে এটা হচ্ছে সিস্টার নিবেদিতা লিখেছে। তাই সিস্টার নিবেদিতা দুটো লিখেছে, আর.কে নারায়ণ হচ্ছে অ্যান অস্ট্রোলজার ডে এগুলো লিখেছে। পরবর্তীকালে আমরা এই পরবর্তীকালে যে কবিতাগুলো রয়েছে সেই কবিতাগুলো থেকেও আমরা সাজেশন বানিয়ে দেবো। তো চলো শুরু করি। প্রথমে অ্যান অস্ট্রোলজার ডে এখান থেকে কবিতা শুরু হচ্ছে, কোয়েশ্চেন শুরু হচ্ছে। প্রথমে দেখো কি বলা আছে, দ্য অস্ট্রোলজার্স ইকুইপমেন্ট কনসিস্টেড অফ, অর্থাৎ জ্যোতিষী সরঞ্জামে কী কী ছিল, তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। দেখো জ্যোতিষী সরঞ্জামে কী কী ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। 4টে অপশান থাকবে তোমাদের, আমরা 4টে অপশান বাছিনি, ভালো করে শোনো। 4টে অপশান না পেয়েছে আমরা ওয়ান লাইনার করে দিয়েছি, তো এখান থেকে ভালো করে প্র্যাকটিস করো, 4টে অপশান তোমরা খুঁজে পেয়ে যাবে। কি বললাম, দ্য অ্যাস্ট্রোলজার্স ইকুইপমেন্ট কনসিস্টেড অফ, অর্থাৎ জ্যোতিষী সরঞ্জামে কী কী ছিল। উত্তর হবে, দেখো উত্তর দেখো, এ ডজন অফ কাউরি সেলস, এ ক্লোথ উইথ মিস্টিক চার্ট, এ নোটবুক অ্যান্ড পালমেরা রাইটিং। অর্থাৎ এর মানে কি, দেখো জ্যোতিষী সরঞ্জামে কী ছিল, 1 ডজন কাউরি সেলস অর্থাৎ 1 ডজন কৌরি, উইথ এ ক্লথ উইথ মিস্টিক চার্টস অর্থাৎ রহস্যময় চার্ট, এবং নোটবুক অ্যান্ড পালমেরা রাইটিং অর্থাৎ তালপাতায় লেখা। ওকে, তো এটাই ছিল জ্যোতিষী সরঞ্জামে। বুঝতে না পারলে আবার দেখো। নেক্সট প্রশ্ন দেখো, দ্য অস্ট্রোলজার কট এ গিমপ্লেস অফ দ্য স্ট্রেঞ্জার ফেস, অর্থাৎ জ্যোতিষী অপরিচিত ব্যক্তির মুখ কীভাবে দেখেছিলেন। খুব, দ্য অ্যাস্ট্রোলজার্স মানে জ্যোতিষী, কট এ গিমপ্লেস দ্য স্ট্রেঞ্জার্স ফেস, স্ট্রেঞ্জার্স মানে কি অপরিচিত ব্যক্তি, ফেস মুখটা কীভাবে দেখেছিলেন। উত্তর হবে, অ্যান্সার হচ্ছে ম্যাচ লাইট। ওকে, ম্যাচ লাইটের মাধ্যমে জ্যোতিষী অপরিচিত ব্যক্তির মুখ দেখেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার চার্জড ড্যাশ পার কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, স্টার মার্ক করো। অ্যাস্ট্রোলজার তার প্রতিটি প্রশ্নের জন্য কত টাকা করে নিত, কত পয়সা করে নিত। উত্তর হয়ে যাবে কি 3 পয়সা। 3 পয়সা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রতি প্রশ্নে জ্যোতিষী 3 পয়সা কিন্তু নিতেন, মনে রাখবে। 4 নম্বর প্রশ্ন দেখো, দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার এ, অর্থাৎ অপরিচিত ব্যক্তিটি অ্যাস্ট্রোলজারকে কী পরিচয় দিয়েছিলেন বা কী দিয়েছিলেন, দ্য স্ট্রেঞ্জার গেভ দ্য অ্যাস্ট্রোলজার এ, অর্থাৎ অপরিচিত ব্যক্তি জ্যোতিষীকে কী দিয়েছিলেন, মনে রাখো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটাও। হ্যান্ডফুল অফ কয়েন্স অর্থাৎ 1 গাদা মুদ্রা দিয়েছিলেন। নেক্সট 5 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার কল্ড দ্য স্ট্রেঞ্জার এ, অর্থাৎ জ্যোতিষী অপরিচিত ব্যক্তিকে কি বলে সম্বোধন করেছিলেন। উত্তর হবে জ্যোতিষী। আচ্ছা, জ্যোতিষী অপরিচিত ব্যক্তিকে কি বলে সম্বোধন করেছিলেন, মনে রাখবে সুইন, SWINE, সুইন। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ ইকুইপমেন্ট অ্যাট, অর্থাৎ অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী তার সরঞ্জাম স্থাপন করেন কখন, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে মিড ডে মানে দুপুরবেলা। জ্যোতিষী দুপুরবেলা তার সরঞ্জাম স্থাপন করেন, অবশ্যই মনে রাখবে মিড ডে। ওকে, মিড ডে হবে, মিড ডে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স আউটলুক ইনক্লুডেড ড্যাশ অন হিজ ফরহেড, অর্থাৎ জ্যোতিষীর কপালে কী ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো। উত্তর হবে স্যাক্রেস অ্যাজ অ্যান্ড ভার্মিলন, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। জ্যোতিষী কপালে ছিল কি পবিত্র ভস্য এবং সিঁদুর, মনে রাখবে পবিত্র ভস্য এবং সিঁদুর। তাহলে দ্য অ্যাস্ট্রোলজার্স আউটলুক ইনক্লুডেড অন হার ফোরহেড মানে কপাল, জ্যোতিষী কপালে ছিল স্যাক্রেড অ্যাজ অ্যান্ড ভার্মিলন, পবিত্র ভস্য এবং সিঁদুর। নেক্সট 8 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফস রিয়াকশন আফটার হিয়ারিং দ্যাট হার হাজব্যান্ড ট্রাই টু কিল সামওয়ান ওয়াজ, অ্যাস্ট্রোলজারের যে ওয়াইফ অর্থাৎ তার যে স্ত্রী, রিয়াকশন আফটার হিয়ারিং যখন শুনেছিল দ্যাট হার হাজব্যান্ড ট্রাই টু কিল, তার হাজব্যান্ড কাউকে হত্যা করতে চেয়েছিল, তখন তিনি কি করেছিলেন, তার প্রতিক্রিয়া কী ছিল। উত্তর হবে, দেখো মনে রাখো, গ্র্যাপসড অর শকড, জ্যোতিষী স্ত্রী শুনে হবাক অথবা কন যে তার স্বামী কাউকে মারার চেষ্টা করেছিল, তা কী হয়েছিল, গ্যাসপড অথবা শক হয়ে গেছিলো। নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, দ্য অ্যাস্ট্রোলজার সেট আপ হিজ ইকুইপমেন্ট আন্ডার এ ড্যাশ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাস্ট্রোলজার তার যে ইকুইপমেন্টগুলি অর্থাৎ সরঞ্জামগুলি স্থাপন করেছিল কোথায়। উত্তর হবে ট্যামারিন ট্রি, আন্ডার দ্য ট্যামারিন ট্রি, অর্থাৎ গাছের নিচে, কোন গাছ, তেঁতুল গাছের নিচে, মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার আস্কড ফর ড্যাশ ফর স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, অ্যাস্ট্রোলজার
জ্যোতিষী সন্তোষজনক উত্তরের জন্য অ্যাস্ট্রোলজার কত টাকা দাবি করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট, কত দাবি করেছিলেন মনে রাখো, খুবই ইম্পর্টেন্ট। 10 নম্বর প্রশ্ন উত্তর হবে 8 আনাজ, অর্থাৎ সন্তোষজনক উত্তরের জন্য স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারের জন্য 8 আনা, 8 আনা কিন্তু দাবি করেছিল, মনে রাখবে 8 আনা। আর কোশ্চেন পার কোশ্চেন কত করে? 3 পয়সা, মনে রাখবে 3 পয়সা করে তিনি দাবি করতেন। আর এখানে অ্যাস্ট্রোলজার তার সন্তোষজনক উত্তর দেওয়ার জন্য বা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সারের জন্য 8 আনা কিন্তু দাবি করেছিল। ওকে, আর প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নেয়, সবার কাছেই নেয়। আচ্ছা নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, দ্য স্ট্রেঞ্জার ফ্ল্যাং আউট ড্যাশ টু দ্য অ্যাস্ট্রোলজার, অর্থাৎ জ্যোতিষীর দিকে কি ছুড়ে দিয়েছিল অপরিচিত ব্যক্তিটি? দ্য স্ট্রেঞ্জার ফ্ল্যাং আউট, উত্তর হবে কি অ্যান আনা, একটা আনা ছুড়ে দিয়েছিল জ্যোতিষীর দিকে, মনে রাখবে। আচ্ছা নেক্সট প্রশ্ন চলে আসবো, 12 নম্বর প্রশ্ন, দ্য স্ট্রেঞ্জার লিট এ ড্যাশ বাই ম্যাচস্টিক, অপরিচিত ব্যক্তিটি কি জ্বালিয়েছিল? ম্যাচস্টিক দিয়ে কি জ্বালিয়েছিল তো জানো, তার নেশা কী ছিল? চিরুটের নেশা, চুরুট, তাহলে বানান দেখো চিরুট, তাহলে এখানে হবে চুরুট জ্বালিয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার রিসিভ ড্যাশ ফ্রম দ্য স্ট্রেঞ্জার, অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী পরিচিত ব্যক্তির কাছ থেকে কত টাকা পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনও খুব ইম্পর্টেন্ট। কী হবে? 12.5 আনা, 12.5 আনা মানে কি 12 টাকা এবং হাফ আনা, অর্থাৎ 12.5 আনা পেয়েছিলেন। 12 টাকা নয়, 12.5 আনা, অর্থাৎ 12 আনা এবং হাফ, 12.5 আনা বলতে পারো। ওকে, মনে রাখবে 12.5 আনাস। নেক্সট প্রশ্ন, দ্য নেম অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, অপরিচিত ব্যক্তিটির নাম কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, উত্তর হবে গুরু নায়ক, অর্থাৎ গুরু নায়ক ছিলেন অপরিচিত ব্যক্তিটির নাম। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ কুড বাই সাম অ্যান্ড ড্যাশ অ্যান্ড কোকোনাট, যে টাকাটা পাওয়ার পর অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষীর স্ত্রী কি কিনতে পারেন? কি কিনা কথা বলেছে শেষের দিকে, একদম পাঠ্যপুস্তকের টেক্সটের শেষের দিকে কী ছিল? জাগারি, মনে রাখবে। তিনি কী কিনতে চাইছেন? কিছু গুড় এবং নারকেল কিনতে পারেন, তাহলে এটা হবে গুড়, অর্থাৎ জাগারি কিনতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন উত্তর দেখো, 16 নম্বর প্রশ্ন, দ্য প্রাইস অফ দ্য লাস্ট ডিল বিটুইন দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড দ্য স্ট্রেঞ্জার ওয়াজ, অর্থাৎ শেষ পর্যন্ত যে চুক্তির মূল্য কত হলো অপরিচিত ব্যক্তিটি এবং অ্যাস্ট্রোলজারের মধ্যে? উত্তর কী হবে? উত্তর হচ্ছে 1 রুপি, 1 টাকার চুক্তি, 1 টাকার চুক্তি হলো শেষ পর্যন্ত। ওকে, নেক্সট 17 নম্বর প্রশ্ন, হু ওয়ান্টেড টু কিল গুরু নায়ক ওয়াজ ক্রাশড আন্ডার এ ড্যাশ, কী বলা হয়েছে? কে গুরু নায়ককে হত্যা করতে চেয়েছিল, তাকে কি পিষে দিয়েছিল? তো আমরা এখানে জানতে পারি লরি, তো অ্যান্সার হবে লরি, LORRY, লরি। গুরু নায়ককে সে হত্যা করতে চেয়েছিল, সে একটি লরির নিচে পিষ্ট হয়, সরি মানে লরির নিচে পিষ্ট হয় এবং যে হত্যা করতে ছিল সে লরির নিচে পিষ্ট হয়। এটা কিন্তু অ্যাস্ট্রোলজার বানিয়ে বলেছিল ওই অপরিচিত ব্যক্তিটিকে। ওকে, অ্যাস্ট্রোলজার নিজেই তো হত্যা করতে চেয়েছিল, হত্যা করেনি শেষ পর্যন্ত। নেক্সট 18 নম্বর প্রশ্ন, দ্য গ্রাউন্ড নাট ভেন্ডর কল্ড হিজ প্রোডাক্ট, গ্রাউন্ড নাট মানে কি? যে চিনে বাদাম বিক্রেতা, এখানে ভুল হয়েছে, চিনে বাদাম বিক্রেতা হবে। তো গ্রাউন্ড নাট ভেন্ডর কল্ড হিজ প্রোডাক্ট, চিনে বাদাম বিক্রেতা তার পণ্যকে কি বলে ডাকতো? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমরা অনেকেই পারবে। উত্তরটা দেখো, বোম্বে আইসক্রিম, কখনো বলতো বোম্বে আইসক্রিম, দিল্লি আলমন্ড, দিল্লির বাদাম, রাজাস ডিলিশাস মানে কি? রাজাদের খাবার, তার বাদামগুলো রাজাদের খাবার। তো এইভাবে কিন্তু তিনি বিক্রি করতেন, মনে রাখবে এই পয়েন্টগুলো। আচ্ছা নেক্সট 19 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স টারবান ওয়াজ ড্যাশ ইন কালার, খুবই ইম্পর্টেন্ট। অ্যাস্ট্রোলজার্সের জ্যোতিষীর যে পাগড়ির রং কী ছিল? উত্তর হবে স্যাফরন কালার, জাফরন রঙের ছিল, মনে রাখবে গেরুয়া। আচ্ছা নেক্সট 20 নম্বর প্রশ্ন, দ্য অ্যাস্ট্রোলজার্স প্রেডিক্ট বাই ড্যাশ, জ্যোতিষী কীভাবে ভবিষ্যৎবাণী করতেন? উত্তর হচ্ছে শ্রিয়াউট গাজ ওয়ার্ক, অর্থাৎ তার যে বুদ্ধিমান অনুমান, মনে রাখবে এটা, তার বুদ্ধিমান অনুমানের দ্বারা ভবিষ্যৎবাণী করতেন। তো এই ছিল অ্যাস্ট্রোলজার্স ডে থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ। এরপর চলে আসবো দ্য সামিয়ান মাদার ওরশিপ, একইভাবে এই প্রশ্নগুলো আমরা করব। তোমাদের কেমন লাগছে, তোমরা পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও পরবর্তী যাওয়ার আগে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো। আর হ্যাঁ, পরবর্তীতে আমরা পোয়েট্রি অর্থাৎ কবিতাগুলো থেকেও একই রকমভাবে এরকম সাজেশন বানাবো কিনা সেটাও তোমরা জানাবে। আচ্ছা দেখো, দ্য সামিয়ান মাদার ওরশিপ, এখান থেকে কী প্রশ্ন বাছাই করা হয়েছে দেখে নাও। দ্য সামিয়ান মাদার ওরশিপ, প্রথমে বলা হয়েছে 1 নম্বর প্রশ্ন, দ্য সামিজ লাইফ উইল বি ইনকমপ্লিট উইদাউট, স্বামীর যে লাইফ, স্বামীর জীবন ইনকমপ্লিট অর্থাৎ অসম্পূর্ণ উইদাউট কি ছাড়া? উত্তর কী হবে? মেনশন অফ হিজ ওরশিপ অফ মাদার কালী, উত্তর হয়ে যাবে মা কালীর জন্য, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে মেনশন অফ হিজ ওরশিপ অফ মাদার কালী, অর্থাৎ মা কালীর পূজার উল্লেখ ছাড়া
স্বামীজির জীবন একেবারেই কি অসম্পূর্ণ। ওকে, নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, স্বামীজি ওয়াজ ব্রন এ ড্যাশ, স্বামীজি জন্মেছিলেন একজন কি হিসেবে? উত্তর হবে ব্রহ্মজ্ঞানী। স্বামীজি কিন্তু ব্রহ্মজ্ঞানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট, স্বামীজি হ্যাড ডেভেলপড দ্য পাওয়ার অফ এন্টার্নিং, স্বামীজি সমাধি অবস্থায় প্রবেশ করার ক্ষমতা অর্জন করেছিলেন। তাহলে কি অবস্থায়? অ্যান্সার হবে সমাধি, SAMADHI, সমাধি অর্জন করেছিলেন স্বামীজি। কত বছর বয়সে? 8 বছর বয়সে। পরের কোশ্চেন দেখো, স্বামী বিবেকানন্দ এন্টার্ড ইন দ্য স্টেট অফ সমাধি অ্যাট দ্য এজ অফ ড্যাশ ইয়ার্স, তাহলে স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে সমাধির অবস্থায় পৌঁছেছিলেন? এই মাত্র বললাম 8 ইয়ার্স, মনে রাখবে 8 বছর বয়সেই সমাধির অবস্থায় পৌঁছে গিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। আচ্ছা, নেক্সট চলে আসবো 5 নম্বর প্রশ্ন, স্বামী বিবেকানন্দ অনলি সিস্টেম অফ ডক্টরিন ওয়াজ দ্য অদ্বৈত ফিলোসফি, কি বলেছে? স্বামী বিবেকানন্দর একমাত্র মতবাদ কী ছিল? দেখো তো, স্বামী বিবেকানন্দ অনলি সিস্টেম, একমাত্র মতবাদ, ডক্টরিন ওয়াজ ড্যাশ, কী হবে? দ্য অদ্বৈত ফিলোসফি, অর্থাৎ অদ্বৈত দর্শনই ছিল স্বামী বিবেকানন্দের একমাত্র মতবাদ। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, স্বামীজি বিকাম এ ফর্মাল মেম্বার অফ, স্বামীজি কোথাকার একজন সদস্য হয়ে ওঠেন? ফর্মাল মেম্বার, সাধারণ সদস্য, কী হবে? দ্য সাধারণ ব্রাহ্ম সমাজ, খুব ইম্পর্টেন্ট, সাধারণ ব্রাহ্ম সমাজের একজন সদস্য কিন্তু হয়ে ওঠেন স্বামীজি। এই কোশ্চেন অ্যান্সারগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, দ্য রাইট হ্যান্ড অফ মাদার কালী ইজ রেজড ইন, অর্থাৎ মা কালীর ডান হাত কিসের জন্য উত্তোলিত? উত্তর হবে ব্লেসিং, অর্থাৎ আশীর্বাদের জন্য মা কালীর ডান হাত উত্তোলিত। নেক্সট, দ্য লেফট হ্যান্ড অফ মাদার কালী হোল্ডস, মা কালী তার বাঁ হাতে কী ধরে আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখো যে মা কালীর বাম হাতে কী থাকে? খড়গ আর সোড মানে কি? ছুরি বা তরোয়াল বা খড়গ। ওকে, মনে রাখবে যেন এটা, সোডটা মনে রাখবে ভালো করে। নেক্সট, সিস্টার নিবেদিতা দ্য ভয়েস অফ মাদার ইজ টাইপ অফ, সিস্টার নিবেদিতা দ্য ভয়েস অফ মাদার, সিস্টার নিবেদিতা ভয়েস অফ মাদার একটি প্রার্থনা গান বা ড্যাশ, এটা কি? এটা একটা প্রার্থনা গান, শর্ট স্লাম আর হাইম, তো এটা মনে রাখবে, সিস্টার নিবেদিতার এটা একটা প্রার্থনা গান, শর্ট স্লাম। আচ্ছা, নেক্সট চলে আসবো 10 নম্বর প্রশ্ন, অ্যাকর্ডিং টু স্বামীজি গড ম্যানিফেস্ট থ্রু, অ্যাকর্ডিং টু স্বামীজি, দেখো এটাও সেই মডেল প্রশ্ন করতে এসেছিলো, কোশ্চেন রিপিট, স্বামীজির মত অনুযায়ী ঈশ্বরের অবস্থান বা ঈশ্বর কীভাবে প্রকাশিত হয়? এটা মনে রাখবে, ইভিল অ্যান্ড গুড, অর্থাৎ খারাপ এবং ভালো মধ্য দিয়ে, ঈশ্বরের মধ্যে দুই থাকে, ভালো এবং খারাপ দুই থাকে, এটা মনে রাখবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, স্বামীজি ওয়াজ গোয়িং টু ভিজিট, স্বামীজি ভিজিট করতে গিয়েছিল, উত্তর হবে মহর্ষি দেবেন্দ্রনাথ টেগোর ইন জোড়াসাঁকো, স্বামীজি জোড়াসাঁকোতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখার জন্য যাচ্ছিলেন, তাই অ্যান্সার হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর ইন জোড়াসাঁকো। নেক্সট, স্বামীজি স্টার্টেড টু অ্যাকসেপ্ট মাদার কালী আফটার স্ট্রাগলিং ফর, স্বামীজি 6 বছরের সংগ্রাম করার পর মা কালীকে গ্রহণ করেছিল, তাই অ্যান্সার হবে 6 ইয়ার্স। তাই স্বামীজি কত বছর সংগ্রাম করেছিল? স্বামীজি স্টার্টেড টু অ্যাকসেপ্ট মাদার কালী আফটার স্ট্রাগলিং ফর 6 ইয়ার্স, 6 বছর। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, হু ডেডিকেটেড স্বামীজি টু মাদার কালী? রামকৃষ্ণ পরমহংস দেব, হু ডেডিকেটেড স্বামীজি টু মাদার কালী? রামকৃষ্ণ পরমহংস দেব, অর্থাৎ কে স্বামীজিকে মা কালীর কাছে উৎসর্গ করেছিলেন? উত্তর হবে কি? স্বামীজিকে মা কালীর কাছে উৎসর্গ করে দিয়েছিলেন কে? উত্তর হবে রামকৃষ্ণ পরমহংস দেব, উত্তর হবে এটা, রামকৃষ্ণ পরমহংস দেব ডেডিকেটেড টু স্বামী অফ মাদার কালী, টু মাদার কালী। আচ্ছা, ওকে, তাহলে স্বামীজি টু মাদার কালী, হু ডেডিকেটেড? রামকৃষ্ণ পরমহংস দেব। ওকে, নেক্সট প্রশ্ন চলে আসবো 14 নম্বর প্রশ্ন, আফটার ডেলিগেটিং স্বামীজি টু মাদার কালী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব লিভড অনলি ফর ড্যাশ, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখো, স্বামীজিকে মা কালীর কাছে উৎসর্গ করার পর রামকৃষ্ণ পরমহংস দেব কত বছর বেঁচে রইলেন? উত্তর হবে 2 ইয়ার্স, মনে রাখো, অ্যান্সার হবে 2 ইয়ার্স, 2 বছর বেঁচে রইল। নেক্সট, দ্য নেম নরেন রেফার টু, আচ্ছা, নরেন নামটি দ্বারা আমরা কী নির্দেশ করি বা নরেন নামকে আমরা কাকে জানি? উত্তর হবে স্বামী বিবেকানন্দ, অর্থাৎ স্বামী বিবেকানন্দ নামে নরেন নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের বাল্যকাল অর্থাৎ ছোটোবেলার নাম। নেক্সট, স্বামী বিবেকানন্দ অলওয়েজ ইউজ টু স্পিক অন, স্বামী বিবেকানন্দ সবসময় কার কথা বলতেন? অলওয়েজ স্পিক অন মাদার কালী, অর্থাৎ মা কালীর কথা বলতেন। নেক্সট 17 নম্বর প্রশ্ন, দ্য ফ্লাইট অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস ফর, অর্থাৎ দ্য ফ্লাইট অফ শ্রী রামকৃষ্ণ পরমহংস ফর এ ডিসিপ্লি ওয়াজ কম্পেয়ার্ড উইথ,
এখানে বলেছে শিষ্যের জন্য শ্রী রামকৃষ্ণ পরমহংসের অবস্থানকে গুরু নানকের সাথে তুলনা করা হয়েছে। এটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? গুরু নানক, মনে রাখবে। শিষ্যের জন্য শ্রী রামকৃষ্ণের যে অবস্থান, পরমহংসের অবস্থান, এখানে গুরু নানকের সঙ্গে তুলনা হয়েছে, গুরু নানক। নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন। সিস্টার নিবেদিতা এক্সপ্রেস টু স্বামীজি দ্যাট কালী অফ দ্য ভিশন অফ, অর্থাৎ সিস্টার নিবেদিতা স্বামীজিকে বলেছিলেন যে কালী হলো ড্যাশ, কালী হলো কি? ব্রাহ্মণ, অর্থাৎ এটা হচ্ছে ব্রহ্মের দর্শন। কালী হলো ব্রহ্মের দর্শন, সিস্টার নিবেদিতাকে স্বামীজি বলতেন। নেক্সট 19 নম্বর প্রশ্ন। অ্যাট ফার্স্ট স্বামীজি থট শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অ্যাজ, অ্যাট ফার্স্ট স্বামীজি প্রথমে চিন্তা করতেন যে রামকৃষ্ণ পরমহংসদেব অ্যাজ এ ব্রেন সিক বেবি। কীভাবে চিন্তা করতেন? তিনি যেন মানসিকভাবে অসুস্থ শিশু, প্রথম স্বামীজি কিন্তু মনে করতেন। ওকে, এ ব্রেন সিক বেবি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর প্রশ্ন। উইথ এ রেফারেন্স টু কর্নেল হাইস পোয়েম of the guardian angels, স্বামীজি describe the position about, অর্থাৎ কর্নেল হায়ার গার্ডিয়ানের যে অ্যাঞ্জেল কবিতা উল্লেখ করে স্বামীজি কি বর্ণনা করেছিলেন? উত্তর কি হবে? ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস, অর্থাৎ যে ব্রাহ্ম সমাজ, ব্রহ্ম এবং গড অর্থাৎ দেবতা, ব্রাহ্মণ অ্যান্ড গড, এই ব্রহ্ম এবং দেবতার কিন্তু তিনি উল্লেখ করেছিলেন। তো এই কটা কোশ্চেন তোমাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট এফেক্টিভ সাজেশন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে প্র্যাকটিস করবে। পাশাপাশি আমরা মক টেস্ট নিয়ে আসবো। চলো অমরনাথ থেকে শুরু করি। অমরনাথের যে সাজেশনগুলো আছে, অমরনাথ থেকে একটু কোশ্চেন বেশি বাছাই করা হয়েছে। এই সিস্টার নিবেদিতার লেখা দুটো তোমাদের যে প্যারা, তোমাদের যে প্রোজগুলো রয়েছে, এগুলো একটু কঠিন, একটু। তোমাদের অস্ট্রোলজার্স ডেটা অত্যন্ত সহজ। তো অমরনাথ দেখো, ভালো করে দেখতে হবে, প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। ভিডিওটা যদি একবার দেখে বুঝতে না পারো, 2বার 3বার দেখো এবং প্র্যাকটিস করো। শেষ মুহূর্তে তোমাদেরকে বানাবো আমরা ক্লাসের টপার। তো চলো নেক্সট অমরনাথ দেখো। দ্য কালার অফ দ্য টেন্টস অফ দ্য মঙ্কস, কালার অফ দ্য টেন্টস অর্থাৎ অমরনাথে যে বলা হয়েছে রংটা কী ছিল? টেন্টস মানে তো তাঁবু, তো তাঁবুর রংটা কী ছিল? মনে রাখবে গেরুয়া। সন্ন্যাসীদের যে তাঁবুর রংটা ছিল গেরুয়া। ওকে, নেক্সট দ্য সাইজ অফ দ্য টেন্টস অফ দ্য মঙ্কস, সাইজটা কীরকম ছিল? সন্ন্যাসীদের যে তাঁবুর আকারটা কীরকম ছিল? উত্তর হবে এ গুড সাইজড আমব্রেলা, একটি বড় আকারের ছাতার মতো ছিল। মনে রাখবে তাঁবুর সাইজ এ গুড সাইজ লাইক আমব্রেলা, আমব্রেলার মতো অর্থাৎ বড় আকারের ছাতার মতো। নেক্সট দ্য পিলগ্রিমস ক্যাম্প অন দ্য নেক্সট ডে অফ দেয়ার জার্নি বিসাইড এ ফ্রোজেন রিভার। তাহলে আমি বলে দিলাম উত্তরটা, কি বললাম? দ্য পিলগ্রিমস ক্যাম্প অন দ্য নেক্সট ডে অফ দেয়ার জার্নি, তীর্থযাত্রীরা তাদের পরের দিনের যাত্রায় শিবির স্থাপন করলেন। কোথায় করেছিলেন? বিসাইড এ ফ্রোজেন রিভার, ফ্রোজেন মানে জমাট বাঁধা নদীর ধারে। মনে রাখবে জমাট বাঁধা নদীর ধারে তীর্থযাত্রীরা পরের দিন শিবির স্থাপন করেছিলেন। খুব ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট, দেখো কি বলেছে, যে দ্য গেম অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড ইন, অমরনাথের যে গুহা বা অমরনাথের যে গুহাটা ছিল কোথায় অবস্থিত? মনে রাখো বোল্ডার স্ট্রেন গরেজ, অর্থাৎ পাথর ছড়ানো একটি গিরিখাতে, এটা মনে রাখবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন। দ্য বিগ কম্পেয়ার অফ দ্য সেকেন্ড নাইট ওয়াজ মেড, বিগ কম্পেয়ার অফ দ্য সেকেন্ড নাইট ওয়াজ মেড অফ, কী হবে? দ্বিতীয় রাতে বড় ক্যাম্প ফায়ার ছিল কিসের, কি কাঠ দিয়ে তৈরি? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কি কাঠ দিয়ে তৈরি? এটা পরীক্ষা আসতে পারে, মনে রাখবে জুনিপার কাঠ দিয়ে তৈরি। দ্য বিগ ক্যাম্প ফায়ার অফ দ্য সেকেন্ড নাইট ওয়াজ মেড অফ, অর্থাৎ দ্বিতীয় রাতে যে বড় ক্যাম্প ফায়ারটা, এটা ছিল জুনিপার কাঠ দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন চলে আসবো, 6 নম্বর প্রশ্ন। দ্য স্বামীজ টেন্ট ইউজুয়ালি লোকেটেড, স্বামীর যে তাঁবু সাধারণত অবস্থান করতো কার পাশে? উত্তর হবে নিয়ার দ্য তহসিলদার টেন্ট। এটাও কিন্তু বোর্ডের প্রশ্ন বাছাই করা প্রশ্ন, এই প্রশ্নটা বোর্ড বাছাই করেছে। দ্য স্বামীজ টেন্ট ইউজুয়ালি লোকেটেড, উত্তর হবে নিয়ার দ্য তহসিলদার টেন্ট। মনে রাখবে তহসিলদারের তাঁবুর পাশে এটা অবস্থিত। 7 নম্বর প্রশ্ন। দ্য স্বামীজ টেন্টস অফ অন হিন্দুইজম, কী হবে? স্বামীর যে সন্ন্যাসীরা হিন্দু এবং মোহাম্মদ এই সম্পর্কে কিন্তু কী করতো? মতামত দিত। তিনি এই পার্থক্যগুলি উপলক্ষ করেছিলেন। তাহলে কী হবে? দ্য স্বামীজ টেন্টস অন হিন্দুইজম অ্যান্ড মোহাম্মদিজম, হি ইগনোর দ্য ডিফারেন্স, অর্থাৎ সন্ন্যাসীরা হিন্দু এবং মোহাম্মদবাদ এই সম্পর্কে মতামত যে পার্থক্য এগুলি উপেক্ষা করেছিলেন, মানে ইগনোর করেছিল। ওকে, দুটোকেই একই ভেবেছিল। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট 8 নম্বর প্রশ্ন। দ্য মার্চ অফ গ্যাদারিং হর্স ওয়াজ, অর্থাৎ যে মার্চের যে
গ্যাদারিং অর্থাৎ জড়ো হওয়া যে ভিড়ের যাত্রা ছিল কীরকম, অল ভেরি কোয়াইট অ্যান্ড অর্ডারলি পিকচার্স কুই, অর্থাৎ খুবই শান্ত, শৃঙ্খলাবদ্ধ এবং মনোমুগ্ধকর। মনে রাখবে 9 নম্বর প্রশ্ন, দ্য রিজন অফ দ্য হল্টিং অ্যাট পাহালগাম, অর্থাৎ কী বলেছে, পাহালগামে থামার কারণ কি, হল্ট মানে থামা। দ্য রিজন অফ দ্য ফর হল্টিং অ্যাট পাহালগাম, পাহালগামে থামার কারণ কি, উত্তর হবে টু কিপ একাদশী, অর্থাৎ একাদশী পালন করার জন্য পেহেলগামে থামা হয়েছিল। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দ্য গিফট স্বামীজি হ্যাড রিসিভড ফ্রম লর্ড শিবা, যে স্বামীজি শিব ঠাকুরের কাছ থেকে যে উপহার পেয়েছিলেন, কী উপহার পেয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট মনে রাখো, উত্তর হবে অমরত্ব, অমরত্ব অর্থাৎ অমর হওয়ার উপাধি পেয়েছিলেন। নেক্সট, দ্য ক্যাম্প স্টে অ্যাট পাহালগাম ফর, দ্য ক্যাম্প স্টে অ্যাট পাহালগাম ফর, পাহালগামে শিবির ছিল কত দিনের জন্য, তাহলে এ ডে বা 1 ডে, একদিনের জন্য, মনে রাখবে। নেক্সট, আউটসাইড অফ দ্য কেভ, অর্থাৎ গুহার বাইরে দেয়ার ওয়াজ ড্যাশ, দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লোরেশন, অর্থাৎ গুহার বাইরে কোনো ব্রাহ্মণ শোষণ ছিল না। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, বাছাই করা প্রশ্ন। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, দ্য ভিলেজ অফ দ্য শেপার্ডস, মেষপালকদের গ্রামটার নাম কি, উত্তর হবে পাহালগাম, পাহালগাম বানান দেখো, মেষপালকদের গ্রাম ছিল পাহালগাম। নেক্সট, লিভিং আচ্ছাবল, অর্থাৎ আচ্ছাবল ছেড়ে যেতে সামিয়ান পিলিগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রী এবং স্বামী রিটার্ন টু ফিরে গিয়েছিল কোথায়, আচ্ছাবল ছেড়ে স্বামী এবং যে তীর্থযাত্রীরা ফিরে গিয়েছিল কোথায়, উত্তর হবে ইসলামাবাদ, মনে রাখবে ইসলামাবাদে তারা কিন্তু ফিরে গিয়েছিল। নেক্সট 15 নম্বর প্রশ্ন, দ্য ন্যারেটর কম্পেয়ার টু দ্য সেকেন্ডারি অফ পাহালগাম টু সুইজারল্যান্ড অ্যান্ড নরওয়ে, মনে রাখবে প্রশ্ন উত্তর বলে দিলাম। বর্ণনাকারী পাহালগামের দৃশ্য তুলনা করেছিল কিসের সঙ্গে, দ্য ন্যারেটর কম্পেয়ার মানে তুলনা করা, ইন দ্য সিনারি অফ পাহালগাম টু সুইজারল্যান্ড অর নরওয়ে, পাহালগামের যে সিনারি সেটা সুইজারল্যান্ড এবং নরওয়ের সঙ্গে তুলনা করেছিল, মনে রাখবে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, দ্য কালার অফ দ্য ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক অ্যাট পবনের ট্যাঙ্কের জলের রঙটা কীরকম ছিল, ক্লিয়ারলি ব্ল্যাক, পরিষ্কার কালো ছিল। ওকে, মনে রাখবে এটাও কিন্তু পরিষ্কার কালো, কীরকম একটা লাগছে পরিষ্কার কালো, এটা আসতে পারে পরীক্ষায়। নেক্সট 17 নম্বর প্রশ্ন, দ্য ফাইনাল মার্চ বিগান ফ্রম ড্যাশ, শেষ যাত্রা যে ফাইনাল মার্চ, যে শেষ যাত্রা বিগান ফ্রম, অর্থাৎ শুরু হয়েছিল কোথা থেকে, উত্তর হবে পাহালগাম থেকে, মনে রাখবে পাহালগাম থেকে শুরু হয়েছিল। নেক্সট, হাউ মাচ পিপল উইল অন ক্যাম্প ইন ফিল্ড, কতজন লোক মাঠে তাঁবু স্থাপন করতো, মনে রাখো উত্তর হবে 2 or 3,000, 2 থেকে 3,000 জন মাঠে কিন্তু ক্যাম্প করতো। নেক্সট, দ্য মঙ্ক রিয়াক্ট টু দ্য স্বামীজিস ভিউজ অন দ্য ওয়ার্ল্ড, সন্ন্যাসীরা স্বামীজির জগতের প্রতি মতামত প্রতিক্রিয়া জানায়, কী হবে, দে স্ট্রংলি ডিসঅ্যাগ্রিড, অর্থাৎ তারা দৃঢ়ভাবে অসম্মত হয়েছিল। আর বলছি, দ্য মঙ্ক রিয়াক্ট টু দ্য স্বামীজিস ভিউজ অন দ্য ওয়ার্ল্ড, দে স্ট্রংলি ডিসঅ্যাগ্রিড। নেক্সট, দ্য সিস্টার নিবেদিতা টেন্ট ইউজুয়ালি লোকেটেড, সিস্টার নিবেদিতার যে টেন্ট অর্থাৎ যে তাঁবু ইউজুয়ালি লোকেটেড অবস্থান করতো, কী হবে, অপোজিট সাইড অফ দ্য স্বামীজিস টেন্ট, তাই সিস্টার নিবেদিতার তাঁবু কার তাঁবুর পাশে থাকতো, অপোজিট সাইড অফ দ্য স্বামীজিস টেন্ট, অর্থাৎ বিপরীত দিকে, সন্ন্যাসীর তাঁবুর বিপরীত দিকে, স্বামীর তাঁবুর বিপরীত দিকে। ওকে, নেক্সট চলো, নেক্সট দেখো, দ্য পিলগ্রিমস ক্যারি উইথ দেম, তীর্থযাত্রীরা তাদের সাথে বহন করতো, কি বহন করতো, এ বাজার, একটা বাজার বহন করতো। নেক্সট 22 নম্বর দেখো, দ্য সিগনিফিকেশন অফ দ্য আইস লিঙ্গম ফর দ্য পিলগ্রিমস এ ড্যাশ, কী বলেছে, তীর্থযাত্রীদের জন্য যে বরফের লিঙ্গমের গুরুত্ব কী ছিল, অবশ্যই এটি একটি ধর্মীয় অবশেষ, এ রিলিজিয়াস রিলিফ। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, দ্য পার্টি রিয়াক্ট টু দ্য স্বামীজিস অ্যানাউন্সমেন্ট, দলের প্রতিক্রিয়া সন্ন্যাসীরা ঘোষণায় তারা কী হয়েছিল, দে ওয়ার ডিলাইটেড মানে আনন্দিত হওয়া, তাই দ্য পার্টি রিয়াক্ট অফ দ্য স্বামীজিস অ্যানাউন্সমেন্ট, স্বামীজির যে ঘোষণা তার জন্য তারা কী হয়েছিল, আনন্দিত হয়েছিল। নেক্সট 24 নম্বর প্রশ্ন, দ্য পিলগ্রিমস ক্যাম্প অন দ্য ফার্স্ট নাইট অফ দ্য জার্নি, তীর্থযাত্রীরা তাদের যাত্রার প্রথম রাতে কী স্থাপন করে, শিবির স্থাপন করে, তো এটা একটা কী বলে, কী গাছ, দ্য পিলগ্রিমস ক্যাম্প অন দ্য ফার্স্ট নাইট অফ দ্য জার্নি ইন এ পাইন উড, একটি পাইন বনে কিন্তু কী করে, তারা শিবিরটা স্থাপন করে, মনে থাকবে। নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, দ্য শেপ অফ দ্য ল্যান্ড ইন পাহালগামের ভূমির আকারটা কীরকম ছিল, উত্তর হবে হিলি, HILLY হিলি মানে পাহাড়ি এলাকা ছিল, মনে রাখবে পাহালগামের যে শিবির স্থাপন করেছিল, পাহালগামের যে শেপটা এটা ছিল একটা পাহাড়ি এলাকা। নেক্সট, দ্য লাস্ট অফ হিউম্যান ডুয়েলিং সিন অ্যাট, শেষ মানব প্রজাতি বা মানব বসতি দেখা যায় কোন গ্রামে, উত্তর হবে পাহালগামে কিন্তু দেখা যায়,
আচ্ছা, বুঝতে পেরেছো। 27 নম্বর প্রশ্ন দেখো, দ্য প্লেস অফ স্বামী অ্যানাউন্স হিজ প্ল্যান টু গো টু অমরনাথ মোগল গার্ডেন্স অ্যাট আচ্ছাবল। কি বলেছে? দ্য প্লেস স্বামী অ্যানাউন্স হিজ প্ল্যান, বলেছে যে সন্ন্যাসী অমরনাথে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল। উত্তর হবে কি মোগল গার্ডেন অ্যান্ড আচ্ছাবল, আচ্ছাবলের মোগল উদ্যানে। কি বললাম আবার বলছি, দ্য প্লেস স্বামী অ্যানাউন্স টু হিজ প্ল্যান টু গো টু অমরনাথ, স্বামী সন্ন্যাসী অমরনাথে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিল আচ্ছাবলের উদ্যানে, মুঘল গার্ডেন অ্যাট আচ্ছাবল। নেক্সট 28, বলো, দ্য ক্যাভার্ন হ্যাড রিলিভড দ্য সিক্রেট অফ, যে গুহাটা প্রকাশিত করেছিল, কি প্রকাশিত করেছিল? কিসের নিরাপত্তা, কিসের গোপনীয়তা? সিক্রেট বলেছে। আচ্ছা, উত্তর হবে কি কৈলাস পর্বতের গোপনীয়তা, এটাই কিন্তু গুহাটি প্রকাশ করেছিল। নেক্সট 29, দ্য মেনশন অফ একাদশী সাজেস্ট অ্যাবাউট দ্য পিলগ্রিমস ওয়ার, একাদশী উল্লেখিত ইঙ্গিত করে যে তীর্থযাত্রীরা ছিল কি, তারা কি হিন্দু না মুসলিম? দে আর হিন্দুজ অর বৈষ্ণব, তারা ছিল হিন্দু অথবা বৈষ্ণব, এটাই বলা যাচ্ছে। 30 নম্বর প্রশ্ন দেখো, কাইন্ড অফ ট্রিজ ওয়ার অন দ্য স্লোপস অ্যারাউন্ড পাহলগাম, তাহলে পাহলগামের চারপাশে চারিদিকে বনগুলো কী ছিল সবাই জানো? এইমাত্র বললাম ড্যাশ ট্রিজ, পাইন ট্রিজ, অর্থাৎ পাইন গাছের কিন্তু বন ছিল। তো এই যে তোমাদের জন্য 3টে অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো নিলাম, তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবারে যদি না হয় আরও একবার তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, খুব ভালো করে শেষ মুহূর্তে মুখস্থ করো, পাশাপাশি কবির নামগুলো, রাইটারের নামগুলো কিন্তু মুখস্থ করবে। তাহলে আজকে আমরা অ্যাস্ট্রোলজার ডে, সামিজ অ্যান্ড মাদার ওরশিপ অ্যান্ড অমরনাথ, এই 3টে থেকে আমরা কিন্তু কোশ্চেন, বাছাই করা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমরা অনেকটা উপকৃত হয়েছো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে বন্ধু হিসেবে বানিয়ে নাও, আর আমরা বানাবো তোমাদেরকে ক্লাসের টপার। সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর পরবর্তীতে আমরা এরপরে যে কম্পেয়ার আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, দ্য বেঙ্গল সেলার অ্যান্ড দ্য সেকেন্ড কামিং, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করে দেবো। পাশাপাশি মক টেস্টও আমরা আনার চেষ্টা করছি। সেই মক টেস্টও বাংলার মতো যে 5টা সেট, অতগুলো সেট কি আর করা যাবে, আমরা চেষ্টা করে যাব। তোমরা জাস্ট কী করবে, তোমরা ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে আমরা সবার কাছে ছড়িয়ে যেতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের পরীক্ষা তো ভালো হবেই, এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।